গাজীপুরের শ্রীপুরের একটি দোতলা বাড়ি। বৈবাহিক সূত্রে বাড়িটির দ্বিতীয় তলায় 3 সন্তান নিয়ে থাকছিলেন এক ইন্দোনেশীয় নারী। তার বাংলাদেশি স্বামী ছিলেন মালয়েশিয়ায়। এক ভোরে স্বজনেরা গিয়ে দেখেন ঘরে পড়ে আছে নারী ও তার 3 সন্তানের রক্তাক্ত লাশ। 3 সন্তানের মধ্যে 2 জন কিশোরী কন্যা ও একজন বাক প্রতিবন্ধী ছেলে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. ঘটনাটি 2020 সালের 24 এপ্রিলের। একই পরিবারের 4 জনের খুন হওয়ার খবর সেই ভোরে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, পুলিশের গোয়েন্দা বিভাগ, অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পিবিআই সদস্যরা। প্রাথমিকভাবে তদন্তকারীরা এই খুনের কোনো ক্লু খুঁজে পাচ্ছিলেন না। এক পর্যায়ে একটি মুঠোফোনে বেজে ওঠা অ্যালার্ম ধরিয়ে দেয় সন্দেহভাজন খুনিকে। তদন্ত সংস্থা পিবিআই এর তদন্ত সংশ্লিষ্ট নথি থেকে এ তথ্য জানা যায়। পিবিআই নথি অনুযায়ী শ্রীপুরের এক ব্যক্তি গত শতকের 90-এর দশকে মালয়েশিয়ায় যান। সেখানে তার সঙ্গে ইন্দোনেশীয় ওই নারীর পরিচয় হয়। 2001 সালে পারিবারিকভাবে 2 জনের বিয়ে হয়। 2007 সালে পরিবারটি বাংলাদেশে এসে বসবাস শুরু করে। 2015 সালে স্ত্রী সন্তান রেখে ওই ব্যক্তি আবার মালয়েশিয়ায় চলে যান। 2020 সালে তার স্ত্রী সন্তানেরা খুন হওয়ার সময় তিনি প্রবাসেই ছিলেন। ঘটনার 2 দিন পর 2020 সালের 26 এপ্রিল এই হত্যা মামলার তদন্ত ভার পায় পিবিআই। শুরুতে পিবিআইয়ের তদন্তকারীরা ঘটনাটিকে ডাকাতি সংশ্লিষ্ট বলে সন্দেহ করেছিলেন, কারণ ঘর থেকে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মুঠোফোন খোয়া গিয়েছিল। তবে একটা জায়গায় খটকা ছিল। সাধারণ ডাকাতির ঘটনা হলে 4 জনকে এমন নৃশংসভাবে খুন করা হবে কেন? এই খটকা থেকে পিবিআইয়ের তদন্তকারীরা সন্দেহ করছিলেন ভুক্তভোগী ব্যক্তিদের পরিচিত এক বা একাধিক ব্যক্তি এ ঘটনায় জড়িত থাকতে পারেন। এর প্রেক্ষিতেই সন্দেহভাজন হিসাবে পারভেজ মিয়া নামের এক প্রতিবেশীকে শনাক্ত করে পিবিআই। পিবিআই জানায় 2020 সালের 26 এপ্রিলই তারা পারভেজকে জিজ্ঞাসাবাদ শুরু করে। সেদিন গভীর রাতে তার বাড়িতে গিয়ে তল্লাশি শুরু করেন তদন্তকারী কর্মকর্তারা। তবে তিনি কিছুতেই সংশ্লিষ্টতা স্বীকার করছিলেন না। তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করতে করতে ফজর নামাজের সময় হয়ে আসে। হঠাৎ তদন্তকারী কর্মকর্তাদের কানে ভেসে আসে আজানের ধ্বনি। তারা শুরুতে ভেবেছিলেন আশেপাশের কোনো মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। কিছুক্ষণ পর তাদের মনে হয় ঘরের ভেতর থেকেই আজানের ধ্বনি আসছে। উৎস খুঁজতে গিয়ে ঘরে একটি গর্তের সন্ধান পান তদন্তকারী কর্মকর্তারা। মাটি সরাতেই পাওয়া যায় একটা মুঠোফোন। সেই মুঠোফোন থেকেই আজানের ধ্বনি আসছিল। পিবিআইয়ের কর্মকর্তারা বলেন মুঠোফোনটি নিহত ইন্দোনেশীয় নারীর। ফজরের ওয়াক্তে তার মুঠোফোনে অ্যালার্ম হিসাবে আজানের ধ্বনি দেওয়া ছিল, আর সেটাই তদন্তকারীদের সামনে বেজে উঠেছিল। এ ঘটনায় পারভেজকে আরো ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি 4 জনকে খুনের কথা স্বীকার করেন। পারভেজ পরবর্তী সময়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানায় পিবিআই। সংস্থাটি বলছে জবানবন্দিতে হত্যার পুরো বর্ণনা দেন তিনি। জবানবন্দি অনুযায়ী তিনি চুরি করার জন্য বাসাটিতে ঢুকেছিলেন। তাকে দেখে চেহারা চিনে ফেলায় তিনি 4 জনকে একাই হত্যা করেন। পিবিআই জানায় প্রথমে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তকারীদের ধারণা হয় মূল দরজা দিয়ে নয়, বরং বাথরুমের ভেন্টিলেটর দিয়ে খুনি ঘরে ঢুকেছিলেন। বাথরুমের আশপাশ ও বাড়ির পেছনের দেয়ালে খুনির পায়ের ছাপও পাওয়া যায়। নিহত ব্যক্তিদের স্বজনেরা তদন্তকারী কর্মকর্তাদের জানান কয়েক মাস আগে প্রতিবেশী পারভেজ বাড়িতে চুরি করতে ঢুকেছিলেন। ধরা পড়ার পর তিনি ক্ষমা চেয়ে চলে যান। মুঠোফোনের প্রতিও তার বিশেষ আগ্রহ ছিল। এসব তথ্যের ভিত্তিতে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করে পিবিআই, কিন্তু তিনি জড়িত থাকার কথা অস্বীকার করেন। পিবিআই জানায় তদন্তকারী কর্মকর্তারা পারভেজের পায়ের ছাপ সংগ্রহ করেন। ঘটনাস্থলে পাওয়া পায়ের ছাপের সঙ্গে মিলিয়ে দেখেন পায়ের ছাপের মধ্যে তারা সাদৃশ্য পান। এতে সন্দেহ আরো ঘনীভূত হয়। তবে তখনও তদন্তকারীদের হাতে এমন কোনো আলামত ছিল না যার ভিত্তিতে পারভেজকে এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলা যায়। এরপর তদন্তকারীরা পারভেজকে সঙ্গে নিয়ে তার বাড়িতে তল্লাশি চালান। এক পর্যায়ে অ্যালার্ম বেজে ওঠার পর ইন্দোনেশীয় নারীর মুঠোফোনের সন্ধান মেলে, আর তাতেই রহস্যের জট খুলতে শুরু করে।
পিবিআইয়ের কর্মকর্তারা জানান, ভুক্তভোগী নারীর মুঠোফোন উদ্ধারের পর তদন্তের মোড় ঘুরে যায়। পারভেজের বাড়ি থেকে নিহত ব্যক্তিদের ব্যবহৃত মুঠোফোন, স্বর্ণালংকার, ডায়েরি সহ আরো কিছু মালামাল উদ্ধার করা হয়। নগদ 30,000 টাকা ও একটি সোনার আংটি উদ্ধার করা হয় পারভেজের বাবার কাছ থেকে। এছাড়া কানের দুল পাওয়া যায় পারভেজের বোন ও ভগ্নিপতির কাছে। এ ঘটনায় পারভেজ, তার বাবা কাজিম উদ্দিন, বোন কামরুন নাহার ও ভগ্নিপতি আবুল কালাম আজাদকে আসামি করে আদালত। অভিযোগপত্র জমা দেয় পিবিআই। মামলাটি এখনো বিচারাধীন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পিবিআইয়ের তথ্য মতে পারভেজ তার জবানবন্দিতে বলেন, 23 এপ্রিল দিবাগত রাত 1:45টার কিছু আগে তিনি চুরি করতে বাড়িতে ঢোকেন। বাথরুমের খোলা ভেন্টিলেটর দিয়ে তিনি ঘরের ভেতর ঢুকেছিলেন। তার লক্ষ্য ছিল গৃহকর্তীর কক্ষে গিয়ে মুঠোফোন সহ মূল্যবান জিনিসপত্র চুরি করা। তবে দরজা খোলার সময় শব্দ হয়। ওই নারী জেগে যান। তখন তিনি তার 2 মেয়ের কক্ষে গিয়ে আলনার আড়ালে লুকিয়ে পড়েন। ওই নারী তার মেয়েদের কক্ষে আসেন। পারভেজকে দেখে চিনে ফেলেন। ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় পারভেজ তার সঙ্গে থাকা বটি দিয়ে ওই নারীর ওপর হামলা চালান। এতে বাকিরা জেগে যায়। পরে 4 জনকেই কুপিয়ে জখম করেন তিনি। প্রায় 5 ঘন্টা তিনি বাড়িতে ছিলেন। ওই সময় তিনি একজনকে ধর্ষণ করেন, 2 জনকে ধর্ষণের চেষ্টা করেন। পিবিআই বলছে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় পারভেজ ভুক্তভোগীদের অন্তত একজনকে খুনের আগে ধর্ষণ করেছিলেন। সাবরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।